আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমি তোমাদেরকে 5 অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তোমরা অনেকে এটাকে সি প্রোগ্রামিং নামে চিনে থাকো, সেই ক্লাসটা আজকে স্টার্ট করলাম। সো আজকে বেসিক্যালি আমরা প্রথমে তোমার অ্যালগরিদম ফ্লো চার্ট পড়বো, দেন আমরা আসলে সি প্রোগ্রামিংটা পড়বো, ঠিক আছে? সো আমার প্রথম ক্লাসে আসলে আমি তোমাদেরকে একদম বেসিক ক্লিয়ার করব। সো আজকে একটা বেসিক ক্লাস হবে। এই ক্লাসে সবাই একদম মনোযোগ দিয়ে বসবা, একদম বেসিক ক্লিয়ার করে দিব যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? সো আমরা সবাই জানি যে আমরা যে অধ্যায়টা পড়তেছি এই অধ্যায়ের নাম আমরা কিন্তু অলরেডি জানি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটাকে দুইটা পার্টে তুমি ভাগ করতে পারো, একটা 5.1 5.1 অর্থাৎ 5.1 যেটা অ্যালগরিদম ও ফ্লো চার্ট, আর একটা হচ্ছে 5.2 যেটা দ্বিতীয় অংশ বলা হয় সি প্রোগ্রামিং। অনেক বইতে আবার অংশ নাই, একসাথেই পুরোটা দেওয়া। সো আমি অংশ করেই বুঝাচ্ছি, আগে অ্যালগরিদম ফ্লো চার্ট বুঝাবো, দেন সি প্রোগ্রামিং বুঝাবো, ঠিক আছে? সো আজকের ক্লাসে আমি চেষ্টা করবো যে তোমাদেরকে সিম্পল এবং কিছু কন্ডিশনাল ম্যাথগুলো শেষ করে দিতে, ওকে? সো আজকের ক্লাসে আমি প্রথমেই যদি এই অধ্যায়টা পড়তে চাই, প্রথম প্রশ্ন আমার কাছে চলে আসবে, সেটা হচ্ছে প্রোগ্রাম কি। দেখো বলছে কোনো একটা সমস্যা সমাধানের জন্য একাধিক কমান্ডের সমষ্টিকে প্রোগ্রাম বলে। কোনো একটা সমস্যা সমাধান করার জন্য তুমি যতগুলো কমান্ড করবা সবগুলা কমান্ডকে আমার একসাথে করলে অর্থাৎ সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। যেমন ধরো তুমি একটা কোনো জিনিস সলভ করবা, ধরো তুমি একটা মোবাইল ফোন নষ্ট হয়ে গেছে, সেটা রিপেয়ার করবা। সো এই রিপেয়ার করার জন্য তুমি যতগুলো কমান্ড করবা, যতগুলো কাজ করবা, সবগুলো সমষ্টিকে প্রোগ্রাম বলা। অর্থাৎ আমার সামনে একটা প্রবলেম থাকবে, সেই প্রবলেমকে সলিউশন করার জন্য, সলভ করার জন্য আমার যতগুলো কমান্ড আমি করব সবগুলো কমান্ডকে আমি একসাথে কি বলতে পারি? প্রোগ্রাম বলতে পারি, ঠিক আছে? আমরা আজকে খুব সিম্পল জিনিস দিয়ে বুঝবো। লেটস সে চা বানানো, ঠিক আছে? সো ধরো চা বানানোটা তোমার কাছে একটা সমস্যা, ঠিক আছে? চা বানানোটা তোমার কাছে সমস্যা। তোমার কাছে মনে হতে পারে ভাই কি বলে, চা বানানো আবার সমস্যা নাকি? তুমি যেটা পারো না সেটাই কিন্তু তোমার কাছে সমস্যা, রাইট? ধরো আমি আইসিটি পারি না, তার মানে আইসিটি কিন্তু আমার কাছে সমস্যা। আমি ম্যাথ পারি না, তাহলে ম্যাথ কিন্তু আমার কাছে সমস্যা। যে পারে সে দেখবা ঘ্যাট 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 করে খুব দ্রুত সবগুলো ম্যাথ সলভ করে চলে যাচ্ছে, ওর কাছে কিন্তু এটা কোনো সমস্যা না। অর্থাৎ আমরা যেই জিনিসটা পারি না সেটাই আমাদের কাছে সমস্যা। ধরে নাও তুমি চা বানাতে পারো না, লাইফে কোনোদিন দেখো নাই চা কেমনে বানাইতে হয়। চা বানানোর প্রসেসটা আনতেছি কারণ আমরা সবাই চা বানানোর প্রসেসটা জানি। যে আমরা অনেক ছেলে আসো, অনেক মেয়েও আসো জীবনে রান্না বান্না করো নাই, ওরা কিন্তু রান্না বান্নার প্রসেস অনেক কিছু নাও বুঝতে পারে। সো আমি ওদের বোঝানোর জন্য জাস্ট বলতেছি ধরো চা বানানো, ঠিক আছে? কারণ চা বানানোটা মোটামুটি সবাই পারো। সো চা বানানোর প্রবলেমটা আমরা আসলে সলভ করব। চা বানানোটা কেন প্রবলেম বলতেছি, বিকজ ধরো তুমি লাইফে কোনোদিন চা বানাও নাই, তাহলে তুমি জানো না চা বানাইতে কি করতে হয়, ঠিক আছে? এখন এই চা বানানোর কিন্তু অনেকগুলো স্টেপ আছে। লেটস সে আমি বললাম পানি গরম করো, চিনি দাও, লিকার দাও, দুধ দাও, এই যে এলাচ দাও, এইটা ওইটা দাও, এই সবগুলো কমান্ড করেই কিন্তু চা বানাবো। একবারে এক কমান্ডে কিন্তু পুরো প্রবলেমটা সলভ হচ্ছে না। তো আমি যে যতগুলো কমান্ড করব সবগুলো কমান্ডের সমষ্টিকে আমরা কি বলবো? প্রোগ্রাম বলবো, ঠিক আছে? তো প্রোগ্রামিং এর অংশ হচ্ছে তিনটা। সো আমরা বেসিক্যালি আজকে দুইটা অংশ কভার করব। সো প্রথম অংশটা কি বলছে? অ্যালগরিদম। পরের অংশ কি? ফ্লো চার্ট। তারপরের অংশ কি? সি প্রোগ্রামিং। প্রথমটা কি বলতো? অ্যালগরিদম, তারপর একটা ফ্লো চার্ট, আর একটা হচ্ছে সি প্রোগ্রামিং। একটা আর একটার পরিপূরক, ঠিক আছে? তোমরা মনে রাখবা, তুমি যদি অ্যালগরিদম পারো, তুমি যদি অ্যালগরিদম বুঝতে পারো, তার মানে তোমার এইখানে ধরতে পারো প্রায় 80% চান্স বা 100% ধরে নিতে পারো, যদি অ্যালগরিদম পারবা তার মানে তুমি ফ্লো চার্ট পারবা, ঠিক আছে? আবার তুমি যদি ফ্লো চার্ট পারো তার মানে তুমি অটোমেটিক্যালি সি প্রোগ্রামিং পারবা। সো একটা একটার সাথে কানেক্টেড। তুমি যদি একটা পারো তার মানে এখানে 90 থেকে 100% চান্স যে তুমি বাকিটাও পারবা। সো আমার ফোকাস থাকবে তোমাকে অ্যালগরিদম বোঝানো। তার মানে অ্যালগরিদম যখন তুমি বুঝে যাবা, দেখবা ফ্লো চার্ট তুমি অটোমেটিক্যালি বুঝে গেছো। আবার যখন তুমি ফ্লো চার্ট পারছো তখন দেখবা তুমি সি প্রোগ্রামিংও কি অটোমেটিক্যালি বুঝে যাচ্ছ, ঠিক আছে? সো আমরা আসলে আজকে যে এই দুইটা পার্টকে একসাথে করলে এটাকে হচ্ছে 5.1 বলা হয়, আর এটা হচ্ছে 5.2, যেটা নিয়ে সবাই বেশি ভয় পায়। সো ক্লাস করার পরে দেখবা তোমাদের কাছে এই অধ্যায়টা খুবই ইজি লাগতেছে। সো আমরা আসলে প্রথমে যে অ্যালগরিদম আর ফ্লো চার্ট সেটা কভার করার চেষ্টা করি। দেখো প্রথমে আমাকে জানতে হবে অ্যালগরিদম জিনিসটা কি। দেখো ওরা বলতে আমি লিখছি আমার মতো করে, যে কোনো সমস্যা ধাপে ধাপে সমাধানের পদ্ধতিকে অ্যালগরিদম বলে। কোনো একটা সমস্যা ধাপে ধাপে সমাধানের পদ্ধতিকে অ্যালগরিদম বলে। তার মানে তোমার সামনে কোনো একটা প্রবলেম দেওয়া থাকবে, সেই প্রবলেমটা তোমাকে কি করতে হবে? স্টেপ বাই স্টেপ
সমাধান করতে হবে, একবারে করা যাবে না। কেন করা যাবে না? তুমি এখন যে গল্পগুলো বলবো এগুলোর সাথে কিন্তু কোনো রিলেভেন্সি নাই বইয়ের। আমি জাস্ট তোমাকে একটা টপিক বোঝানোর জন্য আমার মতো করে একটা গল্প করবো, এন্ড এই গল্পটা তোমরা মনে রাখবা, ঠিক আছে? ধরো তুমি কেন ধাপে ধাপে করবা, বিকজ তুমি কিন্তু এখন হিউম্যান না। তুমি যেহেতু এই অধ্যায় পড়তেছো, তুমি ধরে নাও তুমি একটা কম্পিউটার অথবা তুমি একজন রোবট, ঠিক আছে? এখন আমি কিন্তু রোবটকে একসাথে সবগুলো কমান্ড করলেও কিন্তু এক্সিকিউট করতে পারবে না। সো আমাকে কি স্টেপ বাই স্টেপ বলতে হবে। যেমন ধরো আমি তোমাকে বলেছিলাম যে ধরো আমি একটা রোবটকে দিয়ে চা বানাতে চাই, ঠিক আছে? এখন রোবট ধরো আতেল, ও কিচ্ছু পারে না। এখন রোবটকে আমার নিশ্চয়ই একবারে সব কমান্ড না করে আমি কিভাবে বলবো বলো তো, যে তুমি প্রথমে পানি গরম করো, ঠিক আছে? পানি গরম হয়ে গেলে চিনি দাও, তারপরে চায়ের লিকার দাও, তারপরে তুমি কি করো, এই যে কাপে পরিবেশন করো। এরকম অনেকগুলো স্টেপ ওয়াইজ করবে যাতে রোবটটা আমার কাজটা করে দিতে পারে। এখন আসো আমার আরো কেন করে দিতে হবে, ঠিক আছে? ধরো তুমি স্টেপে কি করবা, তোমরা এই স্টেপটা বোঝার জন্য তোমরা নিশ্চয়ই সবাই প্রথম আলো, কালের কণ্ঠ অথবা ভালো কোনো নিউজ পেপার পড়েছো। যেই নিউজ পেপারে দেখবা রান্না বান্নার একটা সেকশন থাকে, এন্ড রান্না বান্নার সেকশনে খুব সুন্দর করে এরকম 3টা পার্ট দেয়, ঠিক আছে? 3টা পার্ট দেয়। দেখবা প্রথম পার্টে থাকে, একটু বড় করে লিখি, ঠিক আছে? 3টা পার্ট থাকে। ধরো প্রথম পার্টে থাকে হচ্ছে উপকরণ, ঠিক আছে? লেটসে তুমি যদি ডিম রান্না করতে চাও, তাহলে ডিম রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে? ধরো ডিম লাগবে। আমি ডিমের কথা না বলি কারণ আমিও খুব ভালো রান্না করতে পারি না। সো ধরো আমরা চা বানাবো, ঠিক আছে? চা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে ওরা এখানে বলে দিবে। একটা কেটলি লাগবে, পানি লাগবে, চিনি লাগবে, চা লাগবে, দুধ লাগবে, চিনি লাগবে, এলাচ লাগবে। এগুলা কিন্তু ওরা এখানে বলে দিবে উপকরণগুলা। এরপরে দেখবা পত্রিকার পেপারে পরের স্টেপে কিভাবে রান্না করতে হয়, রন্ধন প্রণালীটা এখানে বলা থাকে, যে কিভাবে প্রসেসটা করবা, মানে কিভাবে রান্নাটা শুরু করবা সেটা দেখবা এখানে বলা থাকে। যে উপকরণ নিয়ে কিভাবে রান্না করবা, যে প্রথমে পানিটা গরম করতে দিন, পানি গরম হয়ে গেলে এর মধ্যে চা ঢেলে দিন, চা দেওয়ার পরে একটু পরে নাড়িয়ে একটু চিনি দিয়ে দিন, এভাবে বলতে পারে। আমি কিন্তু শিওর না যে কিভাবে এত ভালো করে রান্না করে, আমি কিন্তু আমার মতো করে বলতেছি। সো ডোন্ট টেক ইট সিরিয়াসলি, ওকে? সো এরপরে দেখবে রান্না করা হয়ে গেলে ওরা 3 নাম্বারে দেখায় পরিবেশন, ঠিক আছে? কিভাবে তুমি পরিবেশনটা করবা, ঠিক আছে? সে দেখবা বলে যে সুন্দর করে কাপে পরিবেশন করে এর চারপাশে এভাবে এভাবে ছড়াই ছিটাই দিয়ে সুন্দর করে পরিবেশন করুন, ঠিক আছে? অর্থাৎ ওরা মোরলেস যখন রান্না বান্না করে এই 3টা স্টেপে ওরা বলে দেয়, ঠিক আছে? এবার আসো আমরা কেন ধাপে ধাপে কোনো সমস্যা সমাধান করব, কেন ধাপে ধাপে না করলে হবে না। সো ধরো তুমি চা বানাইতে চাও, এখন চা বানানো তুমি কিছু পারো না, আমি তোমাকে বলছি পানি গরম কর হিটারে। এখন পানি গরম করতে যাওয়ার পরে আমি তোমাকে বলছি যে এবার একটু চা দে, ও বলছে চা তো নাই বাসায়। তা তুই চা নাই কেন? কারণ আমি তো জানতাম না এই জিনিসটা লিকার লাগে। তো তখন ধরো আমি ঝাড়ি দিলাম, ও কি করলো, পাশের বাসার আন্টির কাছে যাই একটু চা নিয়ে আসলাম, আন্টি চা দেন। এবার চা বানানোর পরে একটু পরে বললাম যে আচ্ছা তুমি এক কাজ করো, যেহেতু চা একটু টাইম হয়ে গেছে তুমি চিনি দাও। ও বললো আন্টি চিনিও তো নাই, চিনিও তো নাই। তখন আমি কি আবার ঝাড়ি দিলাম, চিনি নাই তাহলে তুই চা বানা, আমার কি দোষ, আমি তো জীবনে চা বানাই নাই। সে এখনো কি করলো, ধরো আবার দৌড় দিল পাশের বাসার আন্টির কাছে যে চিনি দেন, ঠিক আছে? এবার উনি চিনিও দিল, চিনি নিয়ে তুমি রুমে এসে আবার রান্না শুরু করলা। এরপরে ধরো কোনোভাবে তুমি সামহাও রান্নাটা শেষ করলা। রান্না শেষ করার পরে আমি তোমাকে বললাম এবার একটা কাপে করে পরিবেশন করো, ঠিক আছে? এখন পরিবেশন করার কথা বলে তুমি তখন বললা কাপ তো নাই। এবার কিন্তু আমি তোমাকে ধুমায় পিটাবো। এখন তুমি কি করবা, এখন ধরো পাশের বাসার আন্টির কাছেও কাপ নাই, তাহলে কি তুমি আবার দৌড় দিয়ে দোকানে যে কাপ কিনে আনবা? না। এই যে এই প্রসেস এতগুলা স্টেপের মধ্যে তোমার কিন্তু হ্যাসেল হয়ে যাবে। তার মানে এটা কেমন হইতো বলো, যদি আমি তোমাকে প্রথমে বলে দিতাম যে রান্না করার জন্য তোমার কোন কোন উপকরণ লাগবে। আমি যদি বলে দিতাম একটা কেটলি লাগবে, চিনি লাগবে, চা লাগবে, পানি লাগবে, এলাচ লাগবে, দুধ লাগবে, এগুলো যদি আমি একবারে বলে দিতাম তাইলে তুমি কিন্তু রান্নার জন্য যা যা দরকার সেগুলো আগে থেকে রেডি করে রাখতে পারতা। অর্থাৎ রান্না করার সময় তোমাকে দৌড়াদৌড়ি করতে হইতো না। তাহলে আমার প্রথম কাজ কি, সুন্দর করে ইনপুটগুলো নিয়ে আমরা স্টেপ ওয়াইজ আমরা প্রথম স্টেপে ইনপুটগুলো নিয়ে বসে যাব। এরপরে আমরা কিন্তু রান্না করতে বসবো যাতে আমার রান্নাঘর থেকে মুভ করা না লাগে। তাহলে আমি এখন কিন্তু স্টেপ বাই স্টেপ রান্না করবো, পানি গরম করবো, এটা করা, এটা অর্থাৎ প্রসেসিং এর কাজ শুরু করলাম। এবার আমরা যে রান্না শেষ করলাম, আমরা যে এইখানে উপকরণ ইনপুট দিলাম, যে এতগুলা জিনিস চিনি, চা, পানি, এই যে দুধ, এই ইনপুট গুলা দিলাম তোমাকে, উপকরণ গুলা দিলাম, তুমি একটা প্রসেস করলা। কেন দিলাম বলো তো? একটা আউটপুটের আশা, তুমি নিশ্চয়ই কিছু না কিছু বানাই দিবা। অর্থাৎ তুমি চা কিন্তু আমাকে দিবা, হইতে পারে এটা পৃথিবীর সব থেকে জঘন্যতম চা, বাট তুমি কিন্তু একটা চা আমাকে বানাই দিবা। তার মানে তুমি একটা পরিবেশন আউটপুট আমাকে দেখাবা। তুমি কি পৃথিবীতে এমন কিছু দেখাইতে পারবা যে
আউটপুট ছাড়া ইনপুট দেয়। যেমন ধরো তোমার বাবা মা তোমার পিছনে এত কষ্ট করে টাকা পয়সা খরচ করতেছে, কেন করতেছে? তোমার কি মনে হয় এমনি এমনি করতেছে? এটা জানার জন্য যে আমার ছেলে আমার মেয়ে এলাকার সব থেকে বড় ডন হবে, সব থেকে বড় বাটপার হবে, চিটার হবে, সন্ত্রাসী হবে, এগুলোর জন্য না। তারা কিন্তু কোনো না কোনো দে আর এক্সপেক্টিং আউটকাম, যেটা তুমি একটা ভালো আউটকাম দিবা সেটা তারা প্রাউডলি সবার সামনে বলতে পারবে। তার মানে পৃথিবীর সবাই কিন্তু কি করে, কোনো না কোনো ইনপুটের আশায়, আউটপুটের আশায় ইনপুট গুলা দিয়ে থাকে, ঠিক আছে? তার মানে আমি যে তোমাকে চা চিনি এনে দিলাম কিসের আশায়? যে তুমি আমাকে কোনো একটা আউটপুট চা বানাই খাওয়াবা, ঠিক আছে? তাহলে এই 3টা স্টেপ তোমরা মনে রাখবা। আমি এই 3টা স্টেপ দিয়ে তোমাদের খুব সুন্দর করে বুঝাই দিব। পুরা এই 3টা স্টেপ যদি বুঝে যাও তাহলে অ্যালগরিদম ফ্লো চার্টের 80% ম্যাথ তুমি বুঝে গেছো, ঠিক আছে? আমার একটা ম্যাথ থাকবে, আমরা ধাপে ধাপে কেন সমাধান করব, কারণ আমার যাতে সবগুলা নিয়ে বসতে পারি, দৌড়াদৌড়ি না করতে হয়। আর কম্পিউটার বা রোবটকে আমি স্টেপ ওয়াইজ না বললে ওর জন্য এক্সিকিউট করা টাফ হয়ে যাবে বা বুঝতে নাও পারে। এই যে ওকে কিন্তু আমি যখন স্টেপ ওয়াইজ বলতেছি, একটা কাজের পর একটা কাজ কিন্তু হুটহাট করে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এই কারণে আমরা ধাপে ধাপে করব। এই যে এতগুলা গল্প বলছি, এটার সাথে কিন্তু বইয়ের কোনো রিলেভেন্সি নাই। আমি জাস্ট একটা টার্ম বোঝানোর জন্য তোমাদেরকে অ্যাপ্লাই করলাম, তোমরা এটা জাস্ট মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, সো এখন কোনো একটা সমস্যা ধাপে ধাপে সমাধানের জন্য যে পদ্ধতিকে অ্যালগরিদম বলে। যেমন ধরো তোমাকে আমার চা বানাইতে বলবে, ঠিক আছে? ধরো আমি চা বানাতে বলছি, তাহলে আমরা এই অঙ্ক বোঝানোর আগে তোমাদেরকে আরো কয়েকটা টার্ম বুঝাই দিই। টার্ম হচ্ছে, ধরো আমি অঙ্ক, তোমাদের পুরা অঙ্কটা মানে পুরা অ্যালগরিদম ফ্লো চার্ট সি প্রোগ্রামিং বোঝানোর জন্য পুরা অঙ্কগুলোকে 3টা পার্টে ভাগ করব। কয়টা পার্টে? 3টা পার্টে। একটা হচ্ছে সিম্পল, ঠিক আছে? এক ধরনের ম্যাথ থাকবে সিম্পল ম্যাথ, খুব সহজ ম্যাথ। এরপরে ধরো কন্ডিশনাল ম্যাথ, কন্ডিশনাল বা এটারে তুমি সিলেকশনাল নামেও চিনতে পারো, সিলেকশনাল ম্যাথ, ঠিক আছে? এরপরে আমরা পড়বো হচ্ছে লুপ রিলেটেড ম্যাথ, ঠিক আছে? এই 3 ধরনের ম্যাথ আমরা শিখবো। তো এটা মনে রাখবা কিভাবে? এটা মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটা গল্প বলে দিচ্ছি। লেটস সে এখানে একটা ছেলে আছে, ঠিক আছে? আমি কিন্তু আর্টে খুবই বাজে, সো ডোন্ট জাজ মাই আর্ট, জাস্ট অঙ্কটা বুঝার জন্য অ্যাপ্লাই করছি। আর এখানে একটা মেয়ে আছে, ঠিক আছে? এখন মেয়েটা কিভাবে বুঝে? চুল কিন্তু বড় বড়, ঠিক আছে? তো এই যে মেয়ে আছে, এখন এই ছেলে এই মেয়েকে ধরো বললো যে আই লাভ ইউ, হা হা হা, এটাই বাস্তব। এখন এই মেয়েকে যখন বললো যে আই লাভ ইউ, হা হা, এটাই বাস্তব, এখন মেয়েও ধরো একটা অ্যান্সার তো মাস দিবে, রাইট? মেয়ে ধরো বললো হা হা হা, আই লাভ ইউ টু, এটাই বাস্তব। অথবা বলতেও পারে কি যে আই ডোন্ট লাভ ইউ, ঠিক আছে? যে আমি তোমাকে ভালোবাসি অথবা বাসি না। আমি যখন তোমাকে প্রপোজ করলাম, ইউ ক্যান অ্যান্সার বোথ, যে আমি ভালোবাসি অথবা বাসি না। ধরো এই মেয়ে বলছে আমি ভালোবাসি না অথবা ভালোবাসি, ডিরেক্ট বলে দিছে, অর্থাৎ ওর মধ্যে কি কোনো প্যাচ আছে? এই মেয়েগুলো কিন্তু ভালো, ওরা কাউকে ঘুরায় না। তার মানে এই যে মেয়েগুলোর মধ্যে কোনো প্যাচ পুস নাই, এই মেয়েগুলোকে আমরা সিম্পল ম্যাথ বলে চিনে থাকি, ঠিক আছে? ধরো আমরা যদি কোনো অঙ্ক করি, যে অঙ্কে কোনো প্যাচ নাই, ঠিক আছে, কোনো ঝামেলা নাই, একদম ডিরেক্ট কাজ করতে পারো, সেগুলোকে আমরা সিম্পল ম্যাথ করব, ঠিক আছে? এরপরে ধরো আমরা যখন কোনো মেয়েকে প্রপোজ করলাম, ধরো এক ধরনের মেয়ে কি সিম্পল মেয়ে, আরেক ধরনের মেয়ে কি, ধরো আমরা যখন কোনো মেয়েকে প্রপোজ করি, ধরো একটা মেয়েকে প্রপোজ করলাম, তখন এক ধরনের মেয়ে থাকে কি করে জানো? এরকম একটা বাসায় ও বলে, রাফি তুমি যে আমাকে প্রপোজ করলা, আমি তো আসলে তোমাকে কখনো এইভাবে ভাবি নাই, আমি তো তোমাকে এভাবে কখনো দেখি নাই, তাহলে এখন কি করা যায়? তুমি আমাকে একটা দিন সময় দাও, আমি বাসায় যা ভাবি ভেবে তোমাকে জানাও। ধরো মেয়ে এখন বাসায় গেল, বাসায় যে আমরা লিস্ট করা শুরু করলো, আমাকে রাফি প্রপোজ করছে, আমাকে কাফি প্রপোজ করছে, আমাকে রিয়াদ প্রপোজ করছে, আমাকে অনিক প্রপোজ করছে, ঠিক আছে? এই যে প্রপোজ গুলা করছে, and এই মেয়ের হাতে কিন্তু 4টা অপশন, ঠিক আছে? ও কিন্তু কি করবে? ও কিন্তু এখন একটা কন্ডিশন বসাবে, যেই কন্ডিশনের উপর বেস করে ও তোমাকে চুজ করবে। কিভাবে চুজ করবে? ধরো ওর কন্ডিশন বা ওর একটা ক্রাইটেরিয়া আছে, ও ধরো বলছে যে সব থেকে বেশি হ্যান্ডসাম আমি তাকে ডেট করব, ঠিক আছে? ধরো সব থেকে বেশি হ্যান্ডসাম হচ্ছে কাফি, সো ও কি করলো? কাফিকে চুজ করলো। অথবা ও ভাবতেছে যে সব থেকে বেশি ভালো স্টুডেন্ট আমি তাকে ডেট করবো, যাতে আমার নোটগুলা করে দিতে পারে। ধরো সব থেকে ভালো স্টুডেন্টকে ধরো রিয়াদ, সো ও রিয়াদকে ডেট করবে। অথবা ধরলো ও ভাবতেছে সব থেকে বেশি টাকা আছে কার, যার বাপের সব থেকে বেশি টাকা তারে আমি বিয়ে করবো। ধরো তখন দেখলো যে অনিকের বাপের অনেক টাকা, তখন অনিককে চুজ করলো। অথবা বললো যে খুব স্মার্ট একটা ছেলে, ড্যাম স্মার্ট, তারে আমি ডেট করবো। ধরো সে কে? সে হচ্ছে রাফি, সো রাফিকে ডেট করলো। অর্থাৎ
ও রাফিকে চুজ করুক, কাফিকে চুজ করুক, রিয়াদকে চুজ করুক বা অনেককে চুজ করুক, যখনই কাউকে চুজ করতেছে ও কিন্তু কোনো না কোনো কন্ডিশন বসাচ্ছে, যে টাকা আছে কিনা, তারপরে হচ্ছে ভালো পড়াশোনা করে কিনা, ভালো ছেলে কিনা, কোনো না কোনো একটা ক্রাইটেরিয়া দিচ্ছে। অর্থাৎ ও কিন্তু তোমাকে চুজ করতেছে, একটা কিসের উপরে সিলেক্ট করতেছে, তোমাকে অনেকজনের মধ্যে থেকে সিলেক্ট করতেছে, ঠিক আছে। অথবা তোমাকে একটা কন্ডিশন বসাচ্ছে যে এর টাকা থাকলে, এই যে টাকা থাকলে, এটা কিন্তু একটা কন্ডিশন থাকলে তোমাকে চয়েস করতে, সিলেক্ট করতেছে। এই ধরনের ম্যাথগুলোকে বা এই মেয়েগুলোকে আমরা এই যে সিলেকশনাল বা কন্ডিশনাল বলতে পারি। অর্থাৎ আমরা এই ম্যাথগুলোকে সিলেকশনাল বা কন্ডিশনাল নামে চিনো। যেমন ধরো বলতে পারে কি, দুইটা সংখ্যা মানে কোন সংখ্যা জোড় না বিজোড়, এখানে কিন্তু তোমাকে চয়েস করতে হচ্ছে, হয় জোড় না হয় বিজোড়, দুইজনের মধ্যে একজনকে। অথবা বলতে পারে ধরো কোন সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক, তখন কিন্তু তোমাকে চুজ করতে হচ্ছে ধনাত্মক নাকি ঋণাত্মক, ঠিক আছে। কোন সংখ্যা লিপিয়ার না লিপিয়ার না, তার মানে তোমাকে কিন্তু সিলেক্ট করতে হচ্ছে দুইটার মধ্যে একটাকে। এই ধরনের ম্যাথকে আমরা কন্ডিশনাল বা সিলেকশনাল ম্যাথ বলবো। এইবার আর এক ধরনের মেয়ে আছে, এই মেয়ে কি তোমরা গেস করতে পারবা? তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করা শুরু করেছো, এবং আই গেস তোমরা কমেন্ট করে তোমরা বুঝতে পারতেছো আমি কোন টাইপের কাদের কথা বলতেছি। তাহলে আরেক ধরনের মেয়ে থাকে যাদেরকে যদি তুমি প্রপোজ করো, তোমরা আবার ভাইবো না আমি কিন্তু অনেক এক্সপিরিয়েন্স, আমার এইগুলাতে অনেক বেশি নলেজ আছে, এরকম কিছু না। আমি নাটক সিনেমা দেখি এখান থেকে শিখছি, এরকম না যে আমি আসলে মেয়ে বিশেষজ্ঞ বা এগুলা নিয়ে বুঝি। আছে ছেলেদের একটু পচাই এবার, ঠিক আছে, মেয়েদের তো পচাইলে আমি ছেলেদের একটু পচাই। ধরো এক ধরনের মেয়ে আছে, যে মেয়েকে যদি তুমি যা প্রপোজ করো, যে প্রপোজ করলে যে আমি তোমাকে ভালোবাসি, এখন এই মেয়ে কি করলো, এই মেয়ে বললো তুমি যে আমাকে ভালোবাসো, আমি কিভাবে বুঝবো, প্রমাণ দাও। এবার মেয়ে ধরো বলে বসলো তোমাকে প্রমাণ দিতে হবে। এখন তুমি প্রমাণ কিভাবে দিবা যে ওকে ভালোবাসো? তখন ধরো তুমি কি করলা, তখন তুমি এই যে মেয়ের যে বাসা, এই মেয়ের বাসা বাসা এই মেয়ের কোচিং, এই মেয়ের হাই স্কুল, সরি কলেজে পড়ে, এত ছোট মেয়েদের আমরা না নিয়ে আসি, বাসা, হাই স্কুল, কলেজ, ঠিক আছে। আরো ধরো যেখানে যেখানে থাকে, ধরো কিসে থাকে, কোচিং আর কইতা জানি না, যাই হোক এই তিনটা জায়গা ধরো যেখানে যেখানে থাকে, এখানে আমরা বন 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 করে এই ছেলেটা ঘুরতে থাকলো, ঠিক আছে, বন বন করে ঘুরতে থাকলো, কতদিন ঘুরতে থাকলো, যতদিন না ওই মেয়ে রাজি হয় যে আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে, তুমি যতদিন রাজি না হবো আমি ততদিন তোমার পিছনে ঘুরতে থাকবো, ঠিক আছে। এর মধ্যে ধরো মেয়ে বুঝছে ছেলেটা বলদ, ঠিক আছে, ধরো বলছে তুমি আমাকে ভালোবাসলে আমার একটা আইফোন কিনে দাও, ও ধরো আইফোন কিনে দিল। অথবা বলছে তুমি আমাকে ভালোবাসলে একটা চকলেট কিনে দাও, চকলেট কিনে দিল, ধরো অনেক কিছুই কিনে দিল। এখন একটা সময় যে পরে যে হয়তো মেয়ের মন গলতে পারে, ঠিক আছে, গলতে পারে, তখন কিন্তু ভালোবাসি বলতেও পারে, ঠিক আছে। তো এখন এই যে ছেলেটা, এই ছেলেটা যে এমনি বন বন করে ঘুরতেছে, এই ধরনের ছেলেদেরকে আমি ছোটবেলা থেকে, অর্থাৎ আমার ফ্যামিলিতে আমাদের এলাকায় এদেরকে ছ্যাঁচড়া বলতো। কি বলতো বলো তো? ছ্যাঁচড়া। তো এই ছ্যাঁচড়া, আমরা তো আসলে আইসিটিতে ছ্যাঁচড়া বলতে পারি না, আমরা এই ছ্যাঁচড়া গুলোকে আসলে ভদ্র ভাষায়, আইসিটির ভাষায় লুপ বলবো। লুপ কি? যত সময় কাজ না হবে তত সময় কি ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঠিক আছে। যেমন ধরো তোমাকে বলছে 1 থেকে 100 পর্যন্ত যোগ করো, যত সময় না তোমার 1 থেকে 100 পর্যন্ত যোগ হবে তত সময় তুমি কি করবা? ঘুরতেই থাকবা, ঘুরতেই থাকবা, ঘুরতেই থাকবা, ঘুরতেই থাকবা, ঠিক আছে। লসাগু বা গসাগু বের করো, যত সময় না লসাগু গসাগু বের হচ্ছে তোমাকে কিন্তু কাজ করতেই হবে। এই ধরনের ম্যাথগুলোকে আমরা লুপ রিলেটেড ম্যাথ বলে থাকি। তাহলে এই 3 ধরনের ম্যাথ করবো আজকে। আমার ফোকাস থাকবে সিম্পল অ্যান্ড কন্ডিশনালে চলে আসা। আমি সিম্পল শেষ করব এবং কন্ডিশনাল কিছু ম্যাথ করার চেষ্টা করব, ঠিক আছে, যদি সময় থাকে। সো ধরো আমি সিম্পল ম্যাথ করার জন্য আমার যে ধাপে ধাপে সমাধান করতে হয়, ধাপে ধাপে কিছু ধাপ বলে দিই যে কোন ধাপগুলো। ধরো সিম্পল ম্যাথ করার জন্য মোর অর লেস 5টা স্টেপ থাকবে, ঠিক আছে। যেমন ধরো প্রথম স্টেপ 1, স্টেপ 1-এ তোমাকে অলওয়েজ স্টার্ট করতে হবে। কি করতে হবে বলো তো? স্টার্ট করতে হবে, কারণ তুমি হচ্ছে হিউম্যান। তুমি যখন চা বানাচ্ছ তুমি কিন্তু অটোমেটিক্যালি যাচ্ছ, কারণ তোমার আর অন হওয়ার দরকার নাই। বাট কম্পিউটার বা রোবটের কিন্তু তোমাকে আগে অন করতে হবে, স্টার্ট করতে হবে। কোনো একটা প্রোগ্রামিং যখন আমরা করব, কম্পিউটার আগে অন করতে হবে। তার কারণ মানে আমার প্রথম কাজ কি? স্টার্ট করা। এর পরের স্টেপে আমরা কি করব? স্টেপ 2-তে আমরা ইনপুট নিব, ঠিক আছে। ধরো আমরা চা বানানোর প্রসেসটাই বলতেছিলাম, এই যে মনে আছে এখানে, ধরো চা বানানোর জন্য আমরা যদি চা বানানোর সমস্যা সমাধান করি, তাহলে এই স্টেপে আমরা চা বানানোর জন্য যা যা লাগে, চিনি, পানি, হিটার, লিকার, যা যা লাগবে সবগুলা জিনিস আমরা এখানে ইনপুট নিব। বুঝাইতে পারছি? এখন এই যে ইনপুট নেওয়ার পরে আমরা নিশ্চয়ই বসে থাকবো না। ইনপুট কি কেউ এমনি এমনি দেয়? আমার নিশ্চয়ই ইনপুট নিয়ে আসার পরে চা, ধরো তুমি তোমার বউকে এটা বাজার করে নিয়ে আসছো, মাছ মাংস কিছু কিনে আনছো, উনি কি ফেলাই রাখবে না? নিশ্চয়ই কোনো প্রসেস করবে। ধরো আমরা চা বানানোর জন্য যেগুলো নিয়ে আসছি, ওই স্টেপের ইনপুটগুলো নেওয়ার পরে ও কিন্তু সেগুলা নিয়ে
কোনো না কোনো কাজ শুরু করবে, অর্থাৎ ও একটা প্রসেসিং করা শুরু করবে, প্রসেস করবে যে কিভাবে চাটা বানানো যায়। ওই যে যেমন আমার উপকরণগুলো নেওয়ার পরে আমরা কিভাবে চা বানাই সেটা শুরু করতেছিলাম, অর্থাৎ আমরা এখানে ইনপুট নেওয়ার পরে যেই যেই চা বানানোর জন্য যা যা করা লাগে সেই কাজগুলো এখানে করতে থাকবো। এরপরে ধরো আমার যেহেতু স্টেপ, আমার কাজ করা শেষ, ধরো চা বানানোর স্টেপ শেষ, এখন আমি নিশ্চয়ই বসে থাকবো না। আমি কি বসে থাকবো না? তাইলে আমি কি করবো বলো তো? আমি নিশ্চয়ই এখানে আউটপুট দেখাবো একটা, যে চা যে দিলাম, আমি যে ইনপুটটা দিলাম, আমার মাস তুমি কোনো না কোনো আউটপুট দেখাবা, রাইট? সো আমার কিন্তু একটা আউটপুট দেখাইতে হবে যে তুমি কি চা বানাইলা। ধরো এটা খুব বাজে চা, আমি কিন্তু চা যে বানাইছে এটা কিন্তু তোমাকে দিতে হবে যে কি চা বানাইছে, বাজে হোক ভালো হোক। তাহলে আমরা একটা আউটপুট দিব যে আমরা ওই ইনপুট গুলা নিলাম, ইনপুট নিয়ে যে প্রসেস করলাম, প্রসেস করে আমি কি পাইলাম সেটা আমাকে দিতে হবে। অর্থাৎ আমরা যে পরিবেশনটা করব, চা পরিবেশন বলে, বা যেইটা আমরা করতে বলছে, যেই প্রবলেমটা সলভ করতে বলছে সেইটার আমরা হচ্ছে কি করে দেখাইলাম সেটা আমার দেখাইতে হবে। ঠিক আছে, দুইটা সংখ্যা যোগফল করতে বলছে, তাহলে যোগফল করে কত পাইলাম সেটা আমার এখানে দেখাইতে হবে। ঠিক আছে, ধরো এইবার আমার কিন্তু ইনপুট নিছি, চা বানানোর জন্য যা যা লাগে সেগুলো নিছি। এরপরে আমার কি চা বানাইতে কিভাবে বানাইতে হয় সেটা বলছি। দেন আমার চা বানানো হয়ে গেলে সেটা আমি পরিবেশনও করছি। তার মানে আমার কিন্তু আর কিছু বাকি নাই, আমার কাজ শেষ। তার মানে আমরা কি করব? আমার কম্পিউটারটাকে আমরা অফ করে রাখবো, বা রোবটকে আমরা স্টপ করে দিব, অফ করে দিব। ঠিক আছে, আমরা যদি হিউম্যান, আমাদের কিন্তু থালা বাসন ধুয়ে রেখে দিব, আমাদের কাজ করা লাগবে না, কম্পিউটার অফ করা লাগবে না, স্টপ করা লাগবে না, আর ওদের কিন্তু স্টপ করে রাখতে হবে বা অফ করে রাখতে হবে। ঠিক আছে, তো এই যে 5টা স্টেপ, এই 5টা স্টেপ তোমার প্রত্যেকটা ম্যাথে লাগবে। ঠিক আছে, এখন তোমার প্রশ্ন হতে পারে ভাইয়া, এটা কিন্তু সিম্পল ম্যাথে মোরলেস এই 5টা স্টেপই থাকে। তোমার প্রশ্ন হতে পারে ভাইয়া আমার কি অলওয়েজ 5টা স্টেপই থাকবে, কম বা বেশি কি হবে না? হ্যাঁ, কম বেশি হতেই পারে। ঠিক আছে, ধরো তুমি একটা ম্যাথ করেছো, ওই সেম ম্যাথটাই কেউ 5টা স্টেপের জায়গায় 6টা স্টেপে করতে পারে, কেউ 7টা স্টেপে করতে পারে, কেউ 4টা স্টেপেও করতে পারে। কেন করতে পারে? ধরো চা বানানোর প্রসেসটাই যদি তুমি আসো, চা বানানোর প্রসেসে তোমরা ধরো একজন, আমি কি করলাম, বাজার থেকে ওই যে টি ব্যাগ পাওয়া যায় না চায়ের, ওই টি ব্যাগটা কিনে নিয়ে এসে পানি গরম করে জাস্ট একটু চিনি দিয়ে একটা টি ব্যাগ দিয়ে দিলাম, যার খাওয়ার সে এমনি নাড়ায় নাড়ায় ওর মতো করে বানাই নিয়ে খেয়ে নিচ্ছে। তো আবার তুমি দেখবা ফুটপাতের পাশে যখন কেউ চা বানায়, তখন ওরা চা বানানোর সময় কি করে দেখছো? কতগুলা কাজ করে ওরা, কিন্তু ওই যে লিকার কিনে নিয়ে আসে, পানি আলাদা গরম করে ওই লিকারের মধ্যে পানি ঢেলে ঢেলে অনেকগুলো স্টেপের মধ্যে দিয়ে চা বানায়। তো ওর স্টেপ আর আমার স্টেপ কিন্তু সেম না, বাট আমরা দুইজনই কিন্তু চা বানাইছি। ঠিক আছে, তার মানে আমার একটা আউটপুট বের করতে হবে। প্রসেসিং এক একজনের এক এক রকম হইতে পারে, একই ম্যাথ তুমি একভাবে করতে পারো, আর একজন আরেকভাবে করতে পারে। তার মানে ওই যে তোমার চা বানানোর স্টেপ কিন্তু কম, বাট আরেকজন যে ফুটপাতে যে টং দোকানদার চা বানাচ্ছে তার স্টেপ কিন্তু বেশি হবে। তার মানে তোমার আউটপুট, তার মানে এই না যে তোমার অঙ্ক ভুল বা তার অঙ্ক ভুল, দুইজনের অঙ্কই ঠিক হতে পারে যদি তোমার প্রসেসটা ঠিক থাকে। ইট ডাজ নট ম্যাটার যে তুমি কোন প্রসেসে ম্যাথ করতেছো, তোমার আউটপুট ঠিক আছে কিনা, ম্যাথটা হচ্ছে কিনা, সেটা হচ্ছে মেইন কথা। যেই প্রসেসই করো স্টেপ কম বেশি হতে পারে, অর্থাৎ একই অঙ্কের স্টেপ কম অথবা বেশি হতে পারে। ঠিক আছে, ওকে। তো আমরা এই 5টা স্টেপ যেহেতু বুঝে গেছি, আমরা মোটামুটি অঙ্কের 80% বুঝে গেছি। ঠিক আছে, সো আমরা এই এই দেখো ওরা ইংরেজিতে, আমরা কিন্তু ইংরেজিতে লিখছিলাম, ওরা বাংলায় লিখছে। তোমরা চাইলে বাংলাতেও অ্যালগরিদম ফ্লো চার্ট বোথ তোমরা বাংলা ইংলিশ যে কোনোটাতে করতে পারবা, বাট আমি ইংরেজিতে করতে প্রিফার করি, কারণ ইংরেজিতে কম লেখা লাগে, বাংলায় লিখলে অনেক কিছু লেখা লাগে। দেখো আমরা স্টেপে 1-এ স্টার্ট করেছিলাম, অর্থাৎ বাংলায় শুরু। স্টেপ 2-তে অর্থাৎ ধাপ 2-তে আমরা স্টার্ট করেছি, ইনপুট নিয়েছিলাম, ওরাও নিছে। স্টেপ 3-তে দেখো প্রসেসিং করতে বলছে বা প্রক্রিয়াকরণ করতে বলছে। স্টেপ 4-এ আউটপুট, এবং স্টেপ শেষে 5-এ শেষ। এখানে দেখবা 0 0 দিছে কেন? কারণ আমার এখানে আমি বলেছি 5টা স্টেপ হতে পারে, বেশিও হতে পারে, এই জন্য আমরা স্টেপগুলো ডিফাইন করে বলি নাই যে 5টাই লাগবে, এটা কমও হতে পারে বেশিও হতে পারে। ঠিক আছে, আমরা পরের ম্যাথে যদি যাই, দেখো আমরা বলছে ফ্লো চার্ট। ঠিক আছে, ফ্লো চার্ট কি? ফ্লো চার্ট দেখো আমার বলছে যে কোনো সমস্যা চিত্রের মাধ্যমে ধাপে ধাপে সমাধানের পদ্ধতিকে ফ্লো চার্ট বলে। কোনো একটা সমস্যা চিত্রের মাধ্যমে, আগেরটা কি ছিল? কোনো সমস্যা ধাপে ধাপে সমাধানের পদ্ধতিকে ফ্লো চার্ট বলে, আর এটা কি? চিত্রের মাধ্যমে। এটাও কিন্তু ধাপে ধাপেই সমাধান করবা, বাট কিসের মাধ্যমে? চিত্রের মাধ্যমে। কোন চিত্রগুলো লাগবে এখানে দেখতেই পাচ্ছ। আমার যদি এরকম কোন চিত্র থাকে, এরকম চিত্র থাকে, তাহলে আমরা এই চিত্রকে আমরা বাংলায় ডিম্বক বলি, ইংরেজিতে ওভাল শেপ বলা হয়। এই রকম যদি কোনো সিম্বল থাকে তাহলে আমরা বুঝে নিব আমাকে স্টার্ট করতে হবে অথবা স্টপ করতে হবে। অর্থাৎ আমরা শুরু এবং শেষ করার জন্য এই সিম্বল অর্থাৎ ওভাল শেপটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এই যে সুন্দর করে দেখতে চাইলে এখানে দেখো, আমি তারপরও একবার করে আঁকাই দিচ্ছি। ওকে, এই যে এটার আমরা কি বলি?
সামান্তরিক নাকি? হ্যাঁ, সামান্তরিক। সামান্তরিক যদি থাকে, এরকম কোনো সিম্বল যদি থাকে, অর্থাৎ আমরা যখন ফ্লো চার্ট করবো, ফ্লো চার্টে কিন্তু বলছে চিত্রের মাধ্যমে যেই চিত্রগুলো অ্যাপ্লাই হয়, মোটামুটি এখানে কিন্তু তোমাদের 30টার উপরে চিত্র আছে, সিম্বল দেওয়া আছে। এতগুলো চিত্র সিম্বল কারোর মনে রাখা সম্ভব না, আর এতগুলো নর্মালি লাগেও না, ঠিক আছে? সো যেই চিত্র, এই যে এখানে কয়টা দেওয়া আছে, 3 আর 3 6, এই 6টা চিত্র জানলেই তুমি মোটামুটি 95% ম্যাথ, 99% ম্যাথ কভার করতে পারবা, ঠিক আছে? সো খেয়াল করো, যদি এরকম থাকে আমরা বুঝবো আমাকে ইনপুট নিতে হবে অথবা আউটপুট দেখাইতে হবে, ইনপুট অথবা আউটপুট দেখাতে হবে। অর্থাৎ আমরা যখন কোনো, ধরো চা বানাচ্ছিলাম, চা বানানোর জন্য যা যা লাগবে সেই জিনিসগুলা কিন্তু আমরা এইটার মধ্যে লিখবো, অথবা চা বানানোর পরে চা যে কেমন হয়েছে সেটাও আমরা এরকম স্টেপের মধ্যে আঁকাবো, ঠিক আছে? ওকে, এরপরে যদি আমরা আয়তক্ষেত্র থাকে, তার মানে আমরা বুঝবো এটা কি, এটা হচ্ছে তোমার কি করতে বলছে, প্রসেসিং করতে বলছে, ঠিক আছে? এর মধ্যে ওই যে চা বানাচ্ছিলাম না, চা বানানোর জন্য যে প্রসেসগুলো লাগে, মানে আমরা চায়ে পানি গরম করা, লিকার ঢালা, এই জিনিসগুলো আমরা এই স্টেপের মধ্যে দিয়ে লিখবো, ঠিক আছে? এরপরে ধরো এরকম গোল করে, যেটাকে আমরা ইংরেজিতে সার্কেল বলি বা বৃত্ত বলি বাংলায়, এরকম থাকলে আমাকে বুঝাবে হচ্ছে কানেক্টর। কি? কানেক্টর। এটা হচ্ছে সংযোগ করা, অর্থাৎ যখন তোমার একজনের বেশি, অর্থাৎ একটার বেশি স্টেপ হয়ে যাবে, তখন স্টেপগুলোকে একসাথে করার জন্য আমরা কানেক্টর বা এই যে গোল চিত্র, সার্কেল ব্যবহার করে থাকি, যার কাজ কি একটার বেশি স্টেপ হলে সেগুলোকে একসাথে কানেক্ট করা। ওটা আমরা পরে ম্যাথ করতে করতে দেখবো। যাকে বলছে দিক নির্দেশক চিহ্ন, ঠিক আছে? এই ডিরেকশনাল সাইন, এই যে অ্যারো সাইন, ডিরেকশনাল সাইন যে যেটা বলে, এটার মানে হচ্ছে কোন দিকে যাবে, ঠিক আছে? ডিরেকশনাল সাইন, ডিরেকশনাল সাইন, এইটার মানে হচ্ছে কোন দিকে যাবে, কোন স্টেপের পর কোন স্টেপ, যে এইটার পরে এইটা কিনা, বা এইটার পরে এইদিকে কোনো স্টেপ গেছে কিনা, সেটা বোঝানোর জন্য আমরা এই ডিরেকশনাল সাইন বা অ্যারো চিহ্ন ব্যবহার করে থাকি, ঠিক আছে? এরপরে হচ্ছে এই যে ডায়মন্ড দেখতে পাচ্ছ, এরকম একটা ডায়মন্ড থাকতে পারে, এইটাকে আমরা নর্মালি ডায়মন্ড বলি। এটা হচ্ছে ডিসিশন মেকিং এর কাজ করে। কিসের কাজ করে? ডিসিশন মেকিং এর কাজ করে। ডিসিশন মেকিং এর কাজ করে ডায়মন্ড। এটা তোমরা কি কেউ জানো যে ডায়মন্ডকে কেন ডিসিশন মেকিং এর সিম্বল বলা হয়? তোমরা কেউ জানো এটাকে ডায়মন্ড কিভাবে বুঝবে? টম এন্ড জেরি বা ভালো কোনো কার্টুনে দেখবা, এই যে এমনি চার, এমনি চোখা করে চার কোনো একটা ডায়মন্ড দেখায়। এখন ডায়মন্ডকে কেন ডিসিশন মেকিং এর সিম্বল বলা হয়, কেউ কি বলতে পারবা? ডায়মন্ডকে ডিসিশন মেকিং এর সিম্বল কেন বলা হয়, কেউ কি জানো, বলতে পারবা? তোমাদের একটা হিন্ট দিই, এটা হচ্ছে রোমান্টিক অ্যান্সার হবে। কি অ্যান্সার হবে? রোমান্টিক, ঠিক আছে? আমি তোমাদেরকে একটু হেল্প করি, না বলেই দিই। ধরো তোমরা হলিউড বা বলিউডের মুভিগুলোতে ইদানিং দেখবা, আমাদের বাংলাদেশের মুভিগুলোতেও দেখায় যে দেখবা একটা নায়ক বা নায়িকা, নায়ক নায়িকাকে অথবা নায়িকা, যেমন হলিউড বলিউডে মেয়েরাও ছেলেদেরকে, মানে বাইরের ওয়ার্ল্ডে কিন্তু মেয়েরাও ছেলেদেরকে প্রপোজ করে। তাই এখন ধরো ছেলে মেয়েকে অথবা মেয়ে ছেলেকে, যেই কারো ধরো একজনকে বিয়ে করার জন্য প্রপোজাল দিচ্ছে, দেখবা একটা ডায়মন্ডের রিং নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে যে উইল ইউ ম্যারি মি, ঠিক আছে? আরো কি কি বলে, উইল ইউ উইল ইউ বি মাইন, এরকম কি কি যেন বলে না, আমার আসলে এক্সপিরিয়েন্স নাই তো বুঝি না, আমি ছোট মানুষ তো এত আইডিয়া নাই। যাও কিছু একটা বলে আর কি, যে বিয়ে করবা কিনা, আমার হবা কিনা, ঠিক আছে? এবারে ইয়েস বললে ডায়মন্ডের রিংটা দেখবে পরাই দেয়। এখন তোমার কি দেখবা ওরা ডায়মন্ড কেন ইউজ করে বলো তো? দুইটা কারণে ডায়মন্ডকে ডিসিশন মেকিং এর সিম্বল বলা হয়। একটা হচ্ছে এটা অনেক এক্সপেন্সিভ, ঠিক আছে? এমনও হয় যে একটা ছেলে তার কয়েক বছরের জমানো টাকা দিয়ে ছোট্ট একটা জাস্ট কানের দুল অথবা হাতের আংটি কিনতে পারে, ঠিক আছে? অর্থাৎ এই যে ডায়মন্ড খুবই এক্সপেন্সিভ, কিনতে গেলে অনেক কাঠখড় পড়াইতে হয়, ঠিক আছে? সো ডায়মন্ডকে যারে তারে তুমি দিবে না, তোমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট ব্যক্তিকে কিন্তু তুমি ডায়মন্ড দিবা। যারে তারে কি ডায়মন্ড দিবা? দিতে পারো যারা ওই যে বয়স্ক, অনেক বেশি টাকা আছে, তারা মেয়েদের পিছনে এরকম ডায়মন্ড খরচ করতে পারে, আমরা আসলে জানি না। সো যদি শুনেছি, আমাদের এত, আমার তো নর্মাল 5 টাকা রিং কেনার অ্যাবিলিটি নাই, ডায়মন্ড তো পড়ে। সো একটা ছেলের 5-10 বছরের জমানো টাকা দিয়ে একটা ডায়মন্ড কিনতে পারে, এটা অনেক এক্সপেন্সিভ। এটা ও কারে দিবে? যার অনেক বেশি টাকা আছে, যা সরি, যাকে অনেক বেশি ভালোবাসে। টাকা টাকা বলতে বলতে মাথা শেষ, ঠিক আছে? ডায়মন্ড কিনতে একটা ছেলের অনেক বছর টাইম লাগে, এই এত বছরের জমানো টাকা দিয়ে কার জন্য কিনবে? যে ওর লাইফে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবার আসো আরেকটা জিনিস, এটা কিন্তু আমার আমার মজা করে বলতেছি, আমার পয়েন্ট অফ ভিউ থেকে, এটা কিন্তু বইয়ের সাথে কোনো রিলেভেন্সি নাই। ওকে, তো ধরো একটা ছেলে, ধরো আমি বিয়ে করব, পৃথিবীতে 800 কোটি মানুষ, এর মধ্যে ধরো 400 কোটি মেয়ে আছে, ধরো বাদ দাও 350 কোটি তো আছে, ঠিক আছে? বা আমরা 400 কোটি ধরি, ধরো 400 কোটি ছেলে, 400 কোটি মেয়ে, সহজ হিসাব। তো এখন এই যে আমি যে বিয়ে করব, পৃথিবীতে 400 কোটি মেয়ে থাকতে আমি তোমারই কেন বিয়ে করব? এই যে 300,99,99,999 জনকে বাদ দিয়ে আমি তোমাকে কেন বিয়ে করব? ঠিক আছে,
এটা কি লাইফের সব থেকে বড় ডিসিশন না, যে আমি কাউকে বিয়ে করতেছি, এতগুলা মেয়ে সবগুলাকে বাদ দিয়ে তোমাকে, অথবা তুমি কোনো একটা ছেলেকে বিয়ে করবা, 300,99,99,999 ছেলেকে বাদ দিয়ে ওরেই কেন বিয়ে করবা, এটাকে লাইফের সব থেকে বড় ডিসিশন বলা হয়। সেখানে মানুষ কি করে, ডায়মন্ড ইউজ করে। দ্যাটস ওয়াই ডায়মন্ডকে ডিসিশন মেকিং এর সিম্বল বলা হয়। আমি আসলে যা যা বলেছি অল অফ দিজ আর ননসেন্স, জাস্ট তোমাকে মনে রাখার জন্য এগুলা বলেছি। তুমি ভুলেও যেতে পারো, মনেও রাখতে পারো, তুমি এই সিম্বলগুলো মনে রাখার জন্য গল্পগুলো বললাম। বাট আসলে আমার যতটুকু জানি ডায়মন্ডকে এই কারণেই ডিসিশন মেকিং এর সিম্বল বলে, যদিও এটা বইয়ে লেখা নাই। ওকে, সো এই স্টেপগুলো যদি বুঝে থাকো, আমরা এখন অঙ্কে চলে যাব। এই স্টেপগুলো কিন্তু সুন্দর করে মনে রাখবা, ঠিক আছে? সো আসো আমরা অঙ্কে যাই একটা। সো আমার এখানে বলছে 3টা সংখ্যার যোগফল নির্ণয় করতে। কি বলেছে বলতো? 3টা সংখ্যার যোগফল নির্ণয় করতে। আমরা এই একটা অঙ্ক দিয়ে দেখবা অ্যালগরিদম ফ্লোচার্ট সব শিখে যাব। সো আমরা এখানে অ্যালগরিদম আর ফ্লোচার্টের জন্য দুইটা আলাদা আলাদা জায়গা রেখে দিলাম। ওকে, আমি এখানে অ্যালগরিদম করছি, আর এখানে আমি তোমাদেরকে ফ্লোচার্ট শেখাবো। অ্যালগরিদম আর ফ্লোচার্ট শেখাবো। ওকে, সো অ্যালগরিদমে আমরা যখন করব, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা প্রথম স্টেপে অলওয়েজ কি করবো বলতো, স্টার্ট করব। স্টেপ 1-এ কিন্তু অলওয়েজ স্টার্ট করতে হবে, বিকজ আমরা কম্পিউটার বা রোবট দিয়ে কাজ করাচ্ছি। প্রথম কাজ ওদেরকে স্টার্ট করা, ঠিক আছে? পরের স্টেপে তোমার কি মনে আছে, আমি বলেছিলাম ইনপুট নিতে হবে। কি করতে হবে? ইনপুট নিতে হবে। তার মানে আমরা স্টেপ 2-তে কি করবো বলতো, ইনপুট নিব, ঠিক আছে? ইনপুট নিব। সো এখন কোন ইনপুট নিব? যখন আমরা চা বানাচ্ছিলাম, চা বানানোর জন্য আমরা কোন ইনপুটটা নিচ্ছিলাম? চা বানানোর জন্য লিকার নিচ্ছিলাম, চিনি নিচ্ছিলাম, পানি নিচ্ছিলাম, কেটলি নিচ্ছিলাম, দুধ নিচ্ছিলাম, এলাচ নিচ্ছিলাম, এগুলা নিচ্ছিলাম। কারণ তখন আমার কোন সমস্যাটা সমাধান করতে বলছে? চা বানানোর সমস্যা সমাধান করতে বলছে। বাট এখন কিন্তু আমার চা বানানোর সমস্যা নাই, এখন আমাকে কি বলছে? 3টা সংখ্যার যোগফল নির্ণয় করতে, ঠিক আছে? তার মানে এখন আমার প্রবলেম কিন্তু আলাদা। কোন প্রবলেমটা দিছে? 3টা সংখ্যার যোগফল নির্ণয়ের একটা সমস্যা তোমার সামনে দিছে। তার মানে এই 3টা সংখ্যা যদি তুমি যোগফল করতে চাও, যোগফল নির্ণয় করতে গেলে তোমার কিন্তু 3টা সংখ্যা লাগবে। যেমন চা বানাইতে গেলে তোমার চিনি, পানি, লিকার, দুধ এগুলো লাগতেছিল, 3টা সংখ্যার যোগফল নির্ণয় করতে গেলে কিন্তু তোমাকে 3টা সংখ্যা লাগবে। এখন তুমি 3টা সংখ্যা কি নিতে পারো? ধরো ABC অথবা XYZ, অথবা তুমি কি নিতে পারো? 5, 10 আর 15 নিতে পারো। এখন 5, 10 আর 15 যদি তুমি নাও, তাহলে কিন্তু তুমি যোগফল বলতে পারবা 5 আর 10 15 আর 15 30, যোগফল 30। বাট ABC কি বলতে পারবা যে ওর আউটপুট কত হবে? আমরা যদি এই 5, 10, 15 নিই ইনপুট হিসেবে, তাহলে কিন্তু আমরা জানি আউটপুট 30 হবে। কিন্তু ABC নিলে কিন্তু আমরা আউটপুট বলতে পারবো না যে কত হবে। এবার তাহলে কোনটা নিব বলো তো? আমরা 5, 10, 15 নিব না ABC নিব? তোমরা মোস্ট যারা আসো তোমরা কিন্তু ম্যাক্সিমাম এই অ্যান্সার দিবা যে আমরা 5, 10, 15 নিব। কিন্তু আমরা 5, 10, 15 নিব না। এবার কেন নিব না? আবার অনেকে জানে যে নিব না, কিন্তু কেন নিব না এটা জানে না। কেন নিব না? ধরো একটা বাচ্চা ছেলে, ঠিক আছে? ধরো ক্লাস 1-এ অথবা কোনো ক্লাসেই পড়ে না, ঠিক আছে? এখন আমি ওরে শিখাইছি 2 আর 2 যোগ করলে 4 হয়, 2 আর 2 4। এবার ও তো মহা খুশি, মেলা কিছু পারে। এবার ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর বলতেছে 2 আর 2 4, 2 আর 2 4, 2 আর 2 4, এমনি ধরো হাঁটতেছে আর বলতে বলতে যাচ্ছে, ঠিক আছে? এবার একটা মুরব্বী দেখে বললো, ও মাই গড, একটা ছেলে, এতটুকু বাচ্চা ছেলে এত কিছু পারে। আচ্ছা বাবা এদিকে আসো তো। এবার ধরো আসলো, আসার পরে কি বলছে? বাবা বলো তো 3 আর 2 কত? কয় 4। 5 আর 5 কত? 4। 3 আর 3 কত? 4। এখন ও তো পারে না, ও তো জানে সবকিছুই 4, কারণ আমি ওরে শিখাইছি কি 4, 2 আর 2 4। ওরে এর বাইরে তুমি যাই ধরো অ্যান্সার কি দিবে? 4 দিবে, ঠিক আছে? এই কারণ এর বেশি কিন্তু পারবে না, বুঝতে পারছি? এখন এখন এই যে আমরা যদি 5, 10 আর 15 নিই, তাহলে কম্পিউটার কিন্তু বুঝবে যে আউটপুট 30 হবে। কিন্তু এরপরে যদি তুমি অন্য কোনো সংখ্যা দাও, তাহলে কিন্তু কম্পিউটার আর বলতে পারছে না, কারণ তুমি ওকে শিখাইছো শুধু 5, 10 আর 15কে যোগ করা, অন্য সংখ্যা কিন্তু শেখাও নাই। এই কারণে আমরা ডিরেক্ট কোনো সংখ্যা দিব না, যেই সংখ্যাদের মান কম্পিউটার শুধু ওইটাই বের করে দেয়। আমরা কি করব? ইনস্টেড আমরা কোনো একটা সিম্বল ইউজ করবো, ধরো ABC, XYZ, PQR, এরকম কোনো একটা সংখ্যা দিব, যাতে কম্পিউটারের কাছে পরবর্তীতে আমি যদি বলি A এর মান 20, B এর মান 30, C এর মান 50, ও যাতে এই 3টা যোগ করে দিতে পারে। কারণ তখন কিন্তু আমি শেখাইছি যোগ কিভাবে করতে হয়। তখন আমরা A এর মান, B এর মান, C এর মান যে কোনো মান দিলেও যোগফল বের করে দিবে। কিন্তু আমি যদি ধরো 2, 2 আর 2 দিয়ে দিই, তাহলে কিন্তু ও শুধু এই 3টা যোগ করলে 6 হয়, এটাই বলতে পারবে, বাকিগুলো পারবে না। দ্যাটস ওয়াই আমরা কি করব না, কোনো ডিরেক্ট মান না নিয়ে আমরা যে কোনো সংখ্যা নিব। ধরো আমরা একটা নিলাম A, একটা নিলাম B আর একটা নিলাম
সি, ঠিক আছে। তাহলে আমরা এই তিনটা জিনিসকে আমরা ইনপুট নিলাম। ওকে, তার মানে আমার ইনপুট একটা যোগফল, তিনটা সংখ্যার যোগফল করার জন্য আমার যে যে উপকরণগুলো, যে যে ইনপুটগুলো আমার দরকার সেগুলো কিন্তু আমরা অলরেডি নিয়ে নিছি, এ বি আর সি। তার মানে এখন কিন্তু আমরা ইনপুটটা নিয়ে বসে থাকবো না নিশ্চয়ই। চা বানানোর জন্য যা যা নিয়েছিলাম ওগুলা নিয়ে কি বসেছিলাম না, আমরা চা বানানো শুরু করেছিলাম। তার মানে এখন যে আমার এখানে ইনপুটটা নিছো, এই ইনপুট নিয়ে কিন্তু আমি বসে থাকবো না। আমি কি করবো বলতো, আমি একটা বানানো শুরু করবো, প্রবলেম সলভ করা, প্রসেস করা শুরু করব। 3 নাম্বার স্টেপে আমরা কি করি, প্রসেস করি। এখন কোন প্রসেসটা এখানে করতে বলছে, আগের বার যখন চা বানাচ্ছিলাম, এখন কিন্তু আমার চা বানাতে বলছেন, বলে নাই। প্রসেস কি, প্রসেস হচ্ছে হোয়াট উই ওয়ান্ট টু ডু, ঠিক আছে। যে আমরা এখানে কি করতে যাচ্ছি, আমার কিন্তু যোগফল নির্ণয় করতে বলছে। তার মানে আমার প্রসেসটা কি হবে, যোগফল বের করা। আমার যদি বলে বিয়োগফল, তার মানে আমার প্রসেস কি, বিয়োগফল বের করা। আমার যদি বলে চা বানানো, তাহলে আমার প্রসেস কি, চা বানানো। বাট আমার এখানে বলছে যোগফল, তার মানে আমরা এখানে যোগফল নির্ণয় করবো। এখন যোগফলকে ইংরেজিতে কি বলা হয়, সামেশন বলা হয়। সো আমরা পুরো সামেশন লেখা লাগবে না, শুধু SUM লিখলেই হবে, ঠিক আছে। ধরো তুমি 5, 10 আর 15ই নিছিলা, তাহলে এইগুলার যোগফল বের করার জন্য কিন্তু তোমাকে 5, 10 আর 15কে যোগ করে তারপরে তোমার যোগফল 30, সেটা তুমি বলতে পারছিলা, ঠিক আছে। তো এখন এইটার যোগফল বের করতে গেলে আমার কি করতে হবে, এ বি আর সি এই তিনটাকে আমার যোগ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা যোগফল পাবো না। তাইলে আমার প্রসেস, আমরা যোগফল বের করার জন্য যেই প্রসেসটা লাগে সেটা কিন্তু আমরা করে রাখছি, যে a প্লাস বি প্লাস সি, এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে আমরা যোগফল পাবো, অর্থাৎ আমার প্রসেস করা শেষ। এখন প্রসেস করা যদি শেষ হয়ে যায়, আমরা নিশ্চয়ই বসে থাকবো না, আমি কি করলাম সেই আউটপুটটা আমার নিশ্চয়ই দেখাইতে হবে, রাইট। তাহলে আমরা পরের স্টেপে কি করবো বলতো, পরের স্টেপে আমরা আউটপুট দেখাবো, ঠিক আছে। কি করব, প্রদর্শন করব, আউটপুট প্রদর্শন করব, ঠিক আছে। প্রদর্শন করার ইংরেজি কি হতে পারে, প্রিন্ট হতে পারে, শো হতে পারে। ধরো আমি দিলাম প্রিন্ট করো, প্রিন্ট করব আমরা কাকে, প্রিন্ট করব কি a প্লাস বি প্লাস সি, 5 প্লাস 10 প্লাস 15কে না 30কে, যোগফলটাকে, তিনটা যোগফলকে প্রদর্শন করব না তিনটা যোগ দেখাবো। নিশ্চয়ই আমরা তিনটা যোগ করে কি পাইছি সেটা দেখাবো, অর্থাৎ আমরা এই তিনটা যোগ না, আমরা যোগ করে এই তিনটাকে যোগ করে কত পাইলাম সেটা আমার দেখাতে, অর্থাৎ আমার যোগফল দেখাতে হবে। তার মানে আমরা প্রিন্ট করব কাকে, সামকে, যোগফলকে প্রিন্ট করব, ঠিক আছে। এবার ধরো প্রিন্ট করা শেষ, প্রিন্ট করা শেষ হয়ে গেলে আমরা কি করব, তাহলে আমার কাজ যেহেতু শেষ, দেখো আমরা ইনপুট নিছি, আমরা প্রসেস করছি, সেই প্রসেস করে কি পাইলাম সেটাও দেখাইছি, তার মানে কিন্তু আমার কাজ শেষ। তার মানে আমি স্টেপ 5-এ কি করবো বলতো, স্টেপ 5-এ কিন্তু আমি স্টপ করে দিব, যেহেতু কাজ শেষ। এখন এই যে 5টা স্টেপ তোমরা কি বুঝছো, আই গেস তোমরা সবাই বুঝছো। এখন দেখো তোমরা কিন্তু আমার অনলাইন ক্লাস করছো, ইউ গাইজ কিন্তু আমার সামনে নাই, তোমরা কিন্তু আমার অফলাইনে নাই, যে আমি বুঝতে পারতেছি না। যেমন আমি অফলাইনে থাকলে কিন্তু আমি চোখ দেখে বুঝতে পারি যে কে বুঝছে কে বুঝে নাই। বাট যেহেতু অনলাইনে আসো, তোমরা ক্লাস করার সময় অবশ্যই কমেন্ট করবা যে বুঝতেছো নাকি বুঝতেছো না, আদারওয়াইজ আমি কিন্তু বুঝতে পারবো না যে তোমরা আদৌ বুঝতেছো কিনা। সো এই যে স্টেপটা করছি, দেখো আমরা কিন্তু এইটুকু করার মাধ্যমে অলরেডি এই যে অ্যালগরিদম, ধরো গ নাম্বারে দিয়েছে, তার মানে আমরা 3 মার্কের অ্যান্সার করে ফেলেছি, অর্থাৎ অ্যালগরিদম আমরা অলরেডি শিখে ফেলেছি। এখন অ্যালগরিদম করার সময় তোমরা মনে রাখবা, এখানে তোমার এখানে আমি যে ইংরেজি ইউজ করছি, তোমার কি ইংরেজি ইউজ করতে হবে না, ইউ ক্যান ইউজ এনি ইংলিশ ওয়ার্ড যেটা যেটা দ্যাট ইজ সিমিলার টু এই ওয়ার্ড, ঠিক আছে। যেমন ধরো স্টার্ট, স্টার্টের সিমিলার কি, তুমি ধরো বিগিন দিতে পারো, নট এ প্রবলেম, ঠিক আছে। ধরো তুমি এখানে প্রিন্ট প্রদর্শন করা, প্রিন্ট না দিয়ে তুমি শো দিতে পারো। যেমন ধরো স্টপ মানে শেষ করা, তুমি স্টপ না দিয়ে এন্ড দিতে পারো। ইউ ক্যান ইউজ এনি সিমিলার ইংলিশ ওয়ার্ড যেটা হচ্ছে ওর সাথে যায়, মানে মিনিং একই সেম থাকে, এরকম যে কোনো ওয়ার্ড তুমি ইউজ করতে পারো। তাইলে দেখছো আমরা একটা প্রবলেম দিয়েছিল কি, যোগফল নির্ণয় করা তিনটা সংখ্যার, সেটা আমরা স্টেপ ওয়াইজ প্রবলেমটা সলভ করেছি। এখন আসো আমরা ফ্লো চার্টটাও শিখে ফেলি, নাকি বলো, ফ্লো চার্ট শিখবো। এখন দেখো আমি বলেছিলাম তোমাদেরকে, তুমি যদি অ্যালগরিদম পারো দ্যাট মিনস 90%, 100%, ধরো তুমি 100% তুমি ফ্লো চার্ট পারবা। তুমি যদি অ্যালগরিদম পারো তাহলে তুমি ফ্লো চার্ট পারবা। এখন তোমাদের একটু আগে যে ফ্লো চার্টের সিম্বল গুলো দেখাইছে ওগুলো মনে আছে, দেখো তোমরা যদি মনে না থাকে আগেরটা দেখে ওই যে স্ক্রিনশট যারা নিছো ওটা দেখো একটু, তাইলে বুঝতে পারবা। দেখো আমার এখানে স্টার্ট করতে বলছে, কি করতে বলছে, স্টার্ট করতে বলছে। স্টার্ট করতে বললে আমরা কোন সিম্বল নিব, স্টার্ট করতে বললে দেখবা তোমার ওখানে বলা আছে এরকম একটা ডিম্বক সাইন নিতে, ডিম্বক অর্থাৎ ওভাল শেপ নিতে, ঠিক আছে। তাহলে আমরা একটা ওভাল শেপ নিলাম, ঠিক আছে, যেহেতু স্টার্ট করতে বলছে। পরের স্টেপে কি বলছে, দেখো এখানে কিন্তু স্টেপ ওয়াইজ করছে, আমরা ওখানে স্টেপ ওয়াইজ করবো কিন্তু চিত্রের মাধ্যমে। পরের স্টেপে ইনপুট নিতে বলছে, ইনপুট নিতে গেলে আমার কোন সিম্বল মনে আছে, আয়তক্ষেত্র, এরকম আমরা একটা ইনপুট সিম্বল নিয়ে নিলাম, ঠিক আছে, আমরা একটা ইনপুট নিয়ে নিলাম। ওকে, এরপরে খেয়াল করে এখানে আমরা কি করছি, প্রসেস করছি। প্রসেস করলে কোন সিম্বল মনে আছে, আয়তক্ষেত্র দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা একটা আয়তক্ষেত্র দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্র দিলাম।
তাহলে 4 নাম্বার স্টেপে আমার কি করছে, আউটপুট দেখাইছে, প্রিন্ট করছে, আউটপুট কি, আউটপুট আউটপুট দেখাইছে। আউটপুট দেখাইলে আমরা কোন সিম্বল দিব, সেম সামান্তরিক, এই সেম জিনিসটা আমরা আরেকবার নিয়ে আসবো, কারণ ইনপুট আর আউটপুটের সিম্বল কিন্তু সেম, ঠিক আছে। এরপরে খেয়াল করো লাস্টের স্টেপে আমরা কি করছি, স্টপ। স্টপ বললে কোন সিম্বল, এই যে ডিম্বক সিম্বল, অর্থাৎ ইনপুট আর আউটপুটের সিম্বল সেম, স্টার্ট এবং স্টপের সিম্বল কিন্তু সেম। তার মানে আমরা এখানে এই যে এখানে স্টার্ট করতে বলছে, এই সিম্বল দিছি ডিম্বক, ইনপুট নিছে আমরা সামান্তরিক নিছি, তারপরে তোমার প্রসেস করছে আয়তক্ষেত্র নিছি, তারপরে কি আউটপুট দেখাইছে আমরা সামান্তরিক নিছি, লাস্টে স্টপ করছে আমরা কি নিছি, ডিম্বক নিছি আবার, ঠিক আছে। এখন আমরা বলছিলাম ডিরেকশনাল সাইন্স, অ্যারো চিহ্ন বা দিক নির্দেশক চিহ্ন কখন ব্যবহার করব, কোনটার পর কোনটা। যেমন ধরো এই স্টেপের পর এই স্টেপ, এই স্টেপের পর এই স্টেপ, এই স্টেপের পর এই স্টেপ, এই স্টেপের পর এই স্টেপ। দেখো আমরা ধাপে ধাপে এবং চিত্র দিছি। এখন সমাধানটা কিভাবে করব, দেখো এইটা যদি বুঝে যাও তাহলে অঙ্ক শেষ। এখন খেয়াল করে এখানে যা আছে আমরা হুবু লিখে দিব। এখানে কি লেখা আছে, স্টেপ 1 এ স্টার্ট করতে হবে, তাহলে আমরা এখানে স্টার্ট লিখবো, ঠিক আছে। এরপরে খেয়াল করো এখানে বলছে ইনপুট এবিসি, আমরা এখানে ইনপুট এবিসি লিখবো, অর্থাৎ যা লেখা আছে এর মধ্যে সেম জিনিসটাই লিখে দিবা, ইনপুট এ বি সি, ঠিক আছে। এরপরে খেয়াল করো আমার এখানে আছে সাম সমান এ প্লাস বি প্লাস সি, তাহলে আমরা এখানে সেটাই লিখবো, সাম সমান এ প্লাস বি প্লাস সি। এরপরে খেয়াল করো দেশে প্রিন্ট সাম, তাহলে আমরা এখানে কি লিখবো, প্রিন্ট সাম, প্রিন্ট সাম। এরপরে আমার এখানে কি আছে, স্টপ, তাহলে আমরা এখানে কি লিখবো, স্টপ লিখবো। অর্থাৎ এখানে যা যা আছে এখানেও হুবু সেম জিনিসই লিখবো, জাস্ট এখানে স্টেপ না লিখে কি করব, এরকম সিম্বল চিত্রগুলা দিয়ে দিব, চিত্র দিয়ে অ্যালগরিদমে যা জিনিস আছে সেটাই ওই চিত্রের মধ্যে হুবু লিখে দিব, তাইলে আমার ফ্লো চার্ট শেষ। তার মানে ধরো এটা যদি ঘতে দেয় আমরা কিন্তু 4 মার্ক পেয়ে গেছি। অর্থাৎ খেয়াল করে দেখছো আমরা যদি অ্যালগরিদম পারি, দ্যাট মিনস আমরা অটোমেটিক্যালি ফ্লো চার্টও পারবো, ঠিক আছে। অ্যালগরিদম পারলে ফ্লো চার্ট তুমি অটোমেটিক্যালি পারবা। একটু কমেন্ট বক্সে জানাও যে তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কি না, ঠিক আছে। আমি একটু কমেন্টটা দেখে আবার আরেকটা ম্যাচ শুরু করবো, একটু কমেন্ট করো যে বুঝছো কিনা। সোহান লিখছে ভাইয়া আসলেই তো আপনার না, আমার এগুলার এক্সপিরিয়েন্স নাই, আমি এগুলা বুঝি কম, বাচ্চা তোদের থেকেও ছোট আমি। আচ্ছা তোমরা আমি বুঝছো, তাহলে আমরা পরেরটাই যাই। এটা কিন্তু মুছে দিচ্ছি, যদি এটা করা আছে তোমরা ভয় পেও না, এখানে করা আছে সবকিছু। যদি বাংলায় করা আছে তোমরা ইংলিশে করে নিবা, বা বাংলায় যারা করতে চাও এভাবে ইনপুটের জায়গায় ইনপুট হিসেবে ইনপুট এবিসি না নিয়ে ইনপুট হিসেবে এ বি সি এর মান গ্রহণ করি, সাম সমান এটা যোগ করি, সামের মান প্রদর্শন করি, শেষ করি, এগুলো অনেক লেখা লাগে, এই জন্য আমি ইংলিশে লিখলাম। তোমরা চাইলে বাংলায় লিখতে পারো, ঠিক আছে। যেমন ধরো আমার এখানে বলছে দুইটা সংখ্যার বিয়োগফল, আই গেস তোমরা এটা সবাই পারবা, তারপরে আমি এটা করে দিচ্ছি কয়েকটা। তার আমার দুইটা সংখ্যার বিয়োগফল চাইছে, তাহলে আমি প্রথম স্টেপে কি করবো বলতো, স্টেপ 1 এ আমরা স্টার্ট করব, ঠিক আছে। স্টার্ট করলাম। এরপর স্টেপ 2 তে আমরা কি করব, স্টেপ 2 তে আমরা ইনপুট নিব, ঠিক আছে। ইনপুট নিব কি, এবার কিন্তু দুইটা সংখ্যা বলছে, ঠিক আছে। দুইটা সংখ্যা বললে ধরো দুইটা সংখ্যা কি নিলে, একটা এ আর একটা বি, কি করতে বলছে, বিয়োগফল। প্রসেস আমরা কি করব, বিয়োগফল করব। তাহলে আমরা স্টেপ 3 তে কি করব বলো তো, স্টেপ 3 তে আমরা এখন বিয়োগ করব। বিয়োগের ইংরেজি কি, সাবট্রাকশন। আমরা পুরোটা লেখা লাগবে না, শুধু এস ইউ বি লিখলেই হবে। এস ইউ বি করতে গেলে আমার বিয়োগ করতে গেলে কি, এ থেকে বি মাইনাস করতে হবে, ঠিক আছে। এখন এরপরে যেহেতু আমরা বিয়োগ করেছি, তাহলে আমরা এরপরে কি দেখাবো, এরপরে আমরা দেখব প্রিন্ট করব। কাকে প্রিন্ট করব, এই যে সাবকে প্রিন্ট করব, যে বিয়োগফল, এই দুইটা বিয়োগ করে যেটা পাইলাম সেটাকে আমরা প্রদর্শন করব। এবং লাস্টেরটা আমরা কি করব, লাস্টের স্টেপে কিন্তু আমরা স্টপ করে দিব, কি করব, স্টপ করে দিব। এবার আসো ফ্লো চার্টে, তাহলে তোমরা কিন্তু অলরেডি পারবে এখন ফ্লো চার্ট। স্টার্ট করতে বললে কোন সিম্বল, এই সিম্বল স্টার্ট, ওকে। তারপরে ইনপুট করতে বললে কোন সিম্বল, সামান্তরিক, কি লিখছে, ইনপুট এ আর বি। দেখছো কত ইজিলি এন্ড কত কুইকলি তোমরা ম্যাথটা করতে পারবা। সাব মাইনাস সাব সমান সমান কি, এ মাইনাস বি, সেটা আমরা লিখে নিলাম। এরপরে আমার আবার আউটপুট দেখাইছে, মানে আমরা কি আবার, তোমরা একটু সিম্বলগুলো সুন্দর করে দিও আর কি। প্রিন্ট কি করতে বলছে, সাব, প্রিন্ট সাব, ওকে। সাব প্রিন্ট করার পরে এই যে সিম্বল দিয়ে দিবা, লাস্টের সিম্বল কি আমার শেষ করতে বলছে, তার মানে স্টপ। দেখছো এইটা পারলে তুমি এটা অটোমেটিক্যালি পেরে যাবা, ঠিক আছে। আই গেস তোমরা দুইটা সংখ্যার বিয়োগফলও পারবা, ঠিক আছে। ওকে, এটা করে দেওয়া আছে, বাংলায় করে দেওয়া আছে,
তোমরা বাংলা ইংলিশ দুইটাই দেওয়া আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করে নিবা। ঠিক আছে, তিনটা সংখ্যার গড় নির্ণয় করো। কি বলছে? তিনটা সংখ্যার গড় নির্ণয় করতে। তাহলে আমরা তিনটা সংখ্যার গড় নির্ণয় করি। দেখো আমার প্রথমে আমরা স্টেপ 1-এ কি করব? স্টেপ 1-এ কিন্তু আমরা এখন স্টার্ট করবো, রাইট? সবসময় স্টার্ট করতে হয়। স্টেপ 2-তে আমরা কি করবো বলতো? স্টেপ 2-তে আমরা নিশ্চয়ই কি করব? ইনপুট নিব। ইনপুট নিব কি বলতো? এ, বি আর সি, যেহেতু তিনটা সংখ্যা বলছে। ঠিক আছে, তিনটা সংখ্যার গড় নির্ণয় করব। আমরা তিনটা সংখ্যা ইনপুট নিলাম। স্টেপ 3-তে তাহলে আমরা কি করবো বলতো? স্টেপ 3-তে আমরা এখন প্রসেস করব। প্রসেস কোনটা? যেটা আমরা করতে চাই। আমরা কি করতে চাই? গড় নির্ণয় করতে চাই। গড়ের ইংরেজি কি বলতো? গড়ের ইংরেজি হচ্ছে অ্যাভারেজ। আমার পুরো অ্যাভারেজ না লিখে শুধু এভিজি লিখলেই হবে। ধরো তিনটা সংখ্যা, সেটা কি 5, 10 আর 15। সেটা যদি তুমি গড় করতে চাও তাহলে তোমার কিন্তু প্রথমে তিনটা যোগ করতে হবে, করে সেটাকে 3 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ গড় যে চারটা সংখ্যা বলতো, চারটা সংখ্যা যোগ করে 4 দ্বারা ভাগ করতাম, রাইট? সো আমার যেহেতু তিনটা সংখ্যা কি কি এবিসি, প্রথমে আমরা এ বি সি কে আগে যোগ করব। যোগ করার পরে কত দ্বারা ভাগ করবো? যেহেতু তিনটা সংখ্যা আছে আমরা 3 দ্বারা ভাগ করবো, তাইলে কিন্তু আমরা এভারেজ অর্থাৎ গড় পেয়ে যাব। তাহলে স্টেপ 4-এ আমরা কি করবো বলতো? স্টেপ 4-এ কিন্তু আমরা এখন আউটপুট দেখাবো। ঠিক আছে, আউটপুট মানে কি? প্রিন্ট করবা অথবা শো দিবা। প্রিন্ট কি প্রিন্ট করবা? এভারেজ কে প্রিন্ট করবা। ঠিক আছে, তাহলে আমরা এভারেজ কে প্রিন্ট করলাম এবং স্টেপ 5-এ আমরা কি করবো বলতো? স্টেপ 5-এ আমরা স্টপ করে দিব। ঠিক আছে, স্টেপ 5-এ আমরা স্টপ করে দিলাম। ওকে, সো এরপরে আসো, যদি ফ্লো চার্ট কিন্তু সেম, স্টার্ট করলাম, তারপরটা আমার কি বলছে? ইনপুট করতে বলছে। তাহলে আমরা ইনপুট নিলাম। ইনপুট কি নিছি আমরা? ইনপুট নিছি হচ্ছে এ, বি আর সি ইনপুট নিছি। ওকে, এরপরে আসো আমার গড় নির্ণয় করতে বলছে, অর্থাৎ প্রসেস করছি। তাহলে কি অ্যাভারেজ, অ্যাভারেজ সমান সমান কি? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। ওকে, তারপর স্টেপে কি আমরা কিন্তু প্রিন্ট করবো। প্রিন্ট করবো কাকে? প্রিন্ট করবো অ্যাভারেজকে। ঠিক আছে, অ্যাভারেজকে প্রিন্ট করবো এবং লাস্টেরটা কি আমরা স্টপ করব। ঠিক আছে, দেখছো কত ইজি ম্যাথ। সো আই গেস তোমরা এটাও বুঝতে পারছো। সো আমরা একটু পরের অঙ্কে যাই, টাইম ওয়েস্ট না করি তোমাদের। সো এটা ওকে, এটা করা আছে বাংলায়, তোমরা এটাও করে নিতে পারো। আমরা ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষরে রূপান্তর, এটা করার জন্য তোমরা যারা 3.1-এ আস্কি কোড করেছিলা তোমাদের নিশ্চয়ই মনে আছে। দেখো আমরা একটু সাইড নোট করে দিচ্ছি তোমাদের অঙ্ক বোঝার জন্য। আমরা বলেছিলাম ছোট হাতের এ মানে, যারা পারো না তারাও মনে রাখবা, ছোট হাতের এ মানে হচ্ছে 97 এবং বড় হাতের এ মানে হচ্ছে 65। মনে আছে এটা? বড় হাতের এ মানে 65, ছোট হাতের এ মানে 97 আর 0 মানে 48। আমার 0 লাগবে না এখন, বড় হাতের আর ছোট হাতের। তাহলে ছোট হাতের এ 97, বড় হাতের এ 65। তাহলে দুইজনের যদি আমরা মাইনাস করি তাহলে পায় হচ্ছে 32। তার মানে দুইজনের মধ্যে পার্থক্য কত বলতো? দুইজনের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে 32। তার মানে আমার যদি ছোট হাতের অক্ষর দেওয়া থাকে 97, সেখান থেকে যদি আমরা 32 মাইনাস করি তাহলে আমরা পাবো হচ্ছে 65। তার মানে আমরা বড় হাতের অক্ষর পাবো। তাহলে আমার যদি অঙ্কে ছোট হাতের অক্ষর দেওয়া থাকে এবং বড় হাতের অক্ষরে যেতে বলে, তাহলে আমরা ওটার থেকে 32 মাইনাস করব, তাইলে আমরা বড় হাতের অক্ষর পেয়ে যাব। এরপরে ধরো আমার দেওয়া আছে বড় হাতের অক্ষর, তাহলে আমরা তার সাথে যদি 32 যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 97। তার মানে আমরা ছোট হাতের অক্ষর পেয়ে যাবো। অর্থাৎ আমার দুইটার এ, ছোট হাতের এ মানে 97, বড় হাতের এ মানে 65, দুইটার পার্থক্য কত? 32। আমার যদি অঙ্কে ছোট হাতের অক্ষর দেয় অর্থাৎ 97 আছে, তাই তো? ছোট হাতের এ মানে 97, তাহলে আমার যদি বড় হাতের অক্ষরে যেতে বলে তাহলে 32 আমরা মাইনাস করব। আর যদি বড় হাতের অক্ষর দেওয়া থাকে তাহলে আমরা সেটা থেকে 32 যোগ করলে আমরা ছোট হাতের অক্ষর পাবো। সো আমরা আসো এটা একটু করার চেষ্টা করি। তো স্টেপ 1-এ আমরা কি করব বলতো? অলওয়েজ আমরা কি করব? স্টার্ট করব। আমরা স্টার্ট করলাম। এবার স্টেপ 2-তে আসবো আমরা ইনপুট নিতে। এখন ইনপুট নিব আমরা কোনগুলা বলতো? ইনপুট নিতে গেলে আমার কোন সংখ্যা ইনপুট নিতে হবে? এখানে দেখো বলছে বড় হাতের অক্ষরকে ছোট হাতের অক্ষরে রূপান্তর। বড় হাতের অক্ষরকে ছোট হাতের, আমরা কি করতে চাচ্ছি? ছোট হাতে করতে চাচ্ছি। তাইলে আমার কোনটা করতে হবে? বড় হাতের অক্ষরকে ছোট হাতের অক্ষরে। তাহলে আমার ইনপুটটা দেওয়া আছে কোনটা বলো তো? একটু কমন সেন্স খাটাও। দেখো আমার কিন্তু বড় হাতের অক্ষর দেওয়া আছে, আমার যাইতে বলছে ছোট হাতের অক্ষর। তাহলে ছোট হাতের অক্ষর কিন্তু আমার দেওয়া থাকবে না, রাইট? আমাকে বড় হাতের অক্ষর দেওয়া থাকবে আর আমার যাইতে হবে ছোট হাতের অক্ষরে, তাই তো? তাহলে আমরা বড় হাতের অক্ষরে যদি আসি, খেয়াল করো আমার ইনপুট দেওয়া আছে বড় হাতের অক্ষর। বড় হাতের অক্ষরকে আমার ইংরেজিতে কি বলা হয়? ক্যাপিটাল লেটার। আমরা পুরো ক্যাপিটাল লেটার না লিখে আমরা ধরো বোঝানোর জন্য ক্যাপিটালের সি, লেটারের এল, সিএল দিলাম। অর্থাৎ আমরা ইনপুট নিলাম ক্যাপিটাল লেটার। একটা বড় হাতের অক্ষরকে
ইনপুট নিলাম, ঠিক আছে। এখানে দেখো বড় হাতের অক্ষর আমার দেওয়া আছে, অর্থাৎ এ কে আমরা বা বড় হাতের অক্ষর ইনপুট নিলাম। এখন আমরা কিন্তু প্রসেস করব, কি করব, প্রসেস করব। প্রসেস করব কি, আমরা যেটা করতে চাই, কি করতে চাই, আমরা ছোট হাতের অক্ষরে রূপান্তর করতে চাই। ছোট হাতের অক্ষরকে ইংরেজিতে কি বলা হয়, স্মল লেটার। কি বলা হয়, স্মল লেটার। আমরা স্মল লেটারকে ছোট হাতে সংক্ষেপে এস এল লিখলাম। কি লিখলাম, এস এল, স্মল লেটার। তাহলে আমরা স্মল লেটার বের করতে চাই। স্মল লেটার বের করতে গেলে কি করতে হবে বলো তো, আমার দেওয়া আছে বড় হাতের অক্ষর, যাইতে হবে স্মল লেটারে। তাহলে আমরা কি করবো, বড় হাতের অক্ষরের সাথে 32 যোগ করলে আমরা ছোট হাতের অক্ষর পাবো, রাইট। তাহলে আমার যদি এস এল পাইতে হয়, আমার যে সিএল দেওয়া আছে, ক্যাপিটাল লেটার দেওয়া আছে, তার সাথে আমার 32 যোগ করতে হবে। অর্থাৎ বড় হাতের অক্ষরের সাথে আমরা 32 যোগ করলে আমরা ছোট হাতের অক্ষর পেয়ে যাব, ঠিক আছে। এরপরে আসো স্টেপ 4-এ। আমরা যেহেতু প্রসেস করা শেষ, আমরা কিন্তু এখন প্রিন্ট করব। প্রিন্ট করব কাকে, আমার কিন্তু স্মল লেটারকে আমার দেখাইতে বলছে, তার মানে এই যে স্মল লেটারটাকে আমরা প্রিন্ট করব, ঠিক আছে। এরপরে আমার কি স্টেপ 5-এ কি করবো বলো তো, স্টেপ 5-এ আমরা স্টপ করব, ঠিক আছে, স্টপ করব। এরপরে এইটার আমরা যদি ফ্লো চার্টে আসি, তাহলে দেখি আমরা ফ্লো চার্টটা কিভাবে করতে পারি। দেখো আমরা স্টার্ট করলাম, এরপরে আমার ইনপুট নিতে বলছে কি সিএল, তাহলে আমরা ইনপুট নিলাম, ইনপুট সিএল, ওকে। এরপর আমরা কি বলছে, প্রসেস করতে। প্রসেস করলে কোন সিম্বল, এসএল সমান সমান সিএল প্লাস 32। এরপর আমরা কি প্রিন্ট করছি, প্রিন্ট করলে কোন সিম্বল, ওকে, প্রিন্ট করলে আমরা এই সিম্বল দিব, প্রিন্ট। কাকে প্রিন্ট করছি, এসএল কে, এবং লাস্টে স্টপ করেছি, এটা হচ্ছে স্টপ, ঠিক আছে। সো আই গেস তোমরা এই যে বড় হাতের অক্ষরকে ছোট হাতের অক্ষরে রূপান্তরের যে প্রসেসটা, সেটা খুব সুন্দর করে বুঝতে পারছো। এবং এটা বোঝার জন্য জাস্ট এই পাশের যে আমি যে ক্যালকুলেশনগুলো বলে দিছি, এগুলো মনে রাখবে। এটা মনে রাখলেই তুমি বড় হাতের অক্ষরকে ছোট হাতের অক্ষরে রূপান্তর করতে পারবা। আমরা কিন্তু অলরেডি সিম্পল ম্যাথের মোটামুটি অনেকগুলো ম্যাথ করে ফেলেছি। সো তোমরা এখন কমেন্ট বক্সে একটু জানাও যে এখন পর্যন্ত যতটুকু করছো ততটুকু তোমরা বুঝতে পারছো কি না। আমি আবার বলতেছি, তোমরা কিন্তু অনলাইনে ক্লাস করতেছো, দ্যাট মিনস আমি তোমাদের দেখতে পাচ্ছি না অ্যান্ড বুঝতেও পারছি না তোমরা বুঝতেছো কি না, আনটিল তোমরা এটা কমেন্ট বক্সে জানাও। তো তোমরা একটা কমেন্ট বক্সে জানাও যে তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা, তাহলে আমি আরো কিছু কন্টিনিউ করব, ঠিক আছে। একটু কমেন্ট বক্সে জানাও, আমি ওয়েট করছি তোমাদের কমেন্টের জন্য।